অযোধ্যা ভ্রমণের এই পর্বে আমি হয়তো সেরকম কোনো বিখ্যাত জায়গায় যাইনি, কিন্তু ঘুরে দেখেছিলাম অযোধ্যার লোকাল জায়গাগুলোর মধ্যে কিছু বিশেষ দর্শনীয় জায়গা। সেই জায়গাগুলি হলো সরজুঘাট, নাগেশ্বরনাথ টেম্পল বা লতা মঙ্গেশকর চক এবং আরো অনেক নানা রকম জায়গা। সেই জায়গাগুলোর কথা একে একে আমি বলতে থাকবো, সেই জায়গাগুলোকে দেখাতে থাকবো। চলুন শুরু করা যাক। একটা নাম দেখে গেছে বৃহস্পতি কুণ্ড। ওই যে ওখানে লেখা, ওই ওখানে লেখা বৃহস্পতি কুণ্ড। গুড মর্নিং সবাইকে। আজকে 3 তারিখ 3 নভেম্বর 2025। হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি সরজুঘাটে। টোটোতে ওই 10 মিনিট মতো সময় লাগলো। অযোধ্যায় পবিত্র সরজু নদী হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্ম ও ঐতিহ্যের সাক্ষী। এটি ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীর পাশ দিয়ে প্রবাহিত একটি ঐতিহাসিক নদী, যা মহাকাব্য রামায়ণ এবং বেদে কোশল রাজ্যের প্রধান নদী হিসেবে উল্লিখিত রয়েছে। রামায়ণে বর্ণিত অযোধ্যা নগরীর উত্তর দিকে সরজু নদী প্রবাহিত হয়। বিশ্বাস করা হয় রাজা রামচন্দ্র এই নদীর পবিত্র জলেই তার রাজ্যাভিষেক ও পরবর্তী জীবনের অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। রামচন্দ্রের বনবাসে যাওয়া এবং দীর্ঘ 14 বছর পর লঙ্কা জয়ের পর অযোধ্যায় ফিরে আসার সাক্ষী ছিল এই সরজু নদী। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান রাম এই সরজু নদীর জলেই তার অবতার বা পার্থিব জীবনের সমাপ্তি ঘটিয়েছিলেন, যা মহাপ্রস্থান নামে পরিচিত। সরজু হল উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চল থেকে উৎপন্ন সারদা নদীর বৃহত্তম উপনদী। এই নদীটি উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষে গঙ্গা নদীর সাথে মিলিত হয়। বর্তমানে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার সাথে সাথে সরজু নদীর তীরে অবস্থিত রাম কি পরি এবং সরজু ঘাটগুলি পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য একটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। সংক্ষেপে বলা যায়, সরজু নদী কেবল একটি জলাধার নয়, বরং এটি অযোধ্যার প্রাচীন রামায়ণ যুগের ইতিহাসের সাথে বর্তমানের অবিচ্ছেদ্য যোগসূত্র। নাগেশ্বরনাথ মন্দির। অযোধ্যার সরজু নদীর তীরে অবস্থিত নাগেশ্বরনাথ মন্দির অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শিব মন্দির, যা ত্রেতা যুগে ভগবান রামের পুত্র কুশ স্থাপন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি নাগেশ্বরনাথ মহাদেবকে উৎসর্গ করা হয়েছে, যিনি অযোধ্যার রক্ষক দেবতা হিসেবেও পরিচিত। প্রতি বছর শিবরাত্রিতে এখানে বড় উৎসব পালিত হয়। কিংবদন্তি অনুসারে ভগবান রামের পুত্র কুশ যখন সরজু নদীতে স্নান করছিলেন, তখন তার বাজুবন্ধ বা আর্মলেট নদীগর্ভে পড়ে যায়। সেটি এক নাগকন্যার কাছে ছিল, যিনি কুশকে প্রেম নিবেদন করেন। কুশ ছিলেন শিবের ভক্ত, তাই তিনি নাগকন্যাকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে বলেন। এই স্থানটি নাগেশ্বরনাথ মন্দির হিসেবে পরিচিত হয়। যদিও প্রাচীন মন্দিরটি কালক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাজা বিক্রমাদিত্য যখন অযোধ্যা পুনরুদ্ধার করেন, তখন তিনি শিব মন্দিরটি সংস্কার করেন। বিশ্বাস করা হয় অযোধ্যার রাজা রামের আগে এই শিবলিঙ্গের পুজো করা হয়। মহাভারতের আমলেও এই মন্দিরের অস্তিত্ব ছিল বলে উল্লেখ রয়েছে। দর্শন করে এলাম নাগেশ্বরনাথ মন্দির। ভেতরে ছবি তোলা যায়নি, ছবি বা ভিডিও করা যায়নি, বেসিক্যালি একদম মন্দিরের ভেতরে করা বারণ বলবো না, কিন্তু করা পসিবল হয়নি, কেননা অনেক লোকজন ছিল, ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে লগের ক্যামেরা বের করে আমি যদি ভিডিও করতে যেতাম, তাহলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারতো। সরজু নদী থেকে কেটে জল বের করে এনে এখানে লোকজনের স্নানের ব্যবস্থা করা হয়েছে। এখানে কি লেখা? नगर निगम अयोध्या आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। সরজু নদী, এই নদীর জলই ওখানে কেটে পাম্প দিয়ে বের করে মানুষজনের
স্নানের ব্যবস্থা করেছে এখানকার সরকার। খুবই ভালো ব্যবস্থা। মেন নদী পরিষ্কার থাকছে, যা নোংরা হওয়ার সেটা ভেতরে হচ্ছে, সেই জল বাইরে আসছে না। यहाँ नया घाट पूर्ण पाया केंद्र पर आ जाए। সূর্য নদী দেখার পর এখন আমরা চলে এলাম লতা মঙ্গেশকর চৌকিতে। অযোধ্যার সরজু নদীর তীরে অবস্থিত লতা মঙ্গেশকর চক হল প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি বিখ্যাত স্কোয়ার, যা 2022 সালের 28 সেপ্টেম্বর তার 93তম জন্মদিনে উদ্বোধন করা হয়। এটি রামপথ ও ধর্মপথের সংযোগস্থলে অবস্থিত এবং এখানে 14 টন ওজনের একটি 40 ফুটের বিশাল বীণা স্থাপন করা হয়েছে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি 28 সেপ্টেম্বর 2022 এটি উদ্বোধন করেন। এখানে লতা মঙ্গেশকরের জীবনের প্রতীক হিসেবে 92টি সাদা মার্বেল পদ্ম ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানে যে 40 ফুটের বীণাটি রয়েছে সেটি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রাম সুতার ডিজাইন করেছে। এই জায়গাকে বলে ধর্মপথ বা হিন্দিতে ধরমপথ। লতা মঙ্গেশকর চক দেখার পর আমরা এলাম শ্রীমৎ বাল্মীকি রামায়ণ ভবন। জায়গাটা দুর্দান্ত, জায়গাটা কি দারুণ সুন্দর, একবার দেখুন। এখানে শ্রীরামের অনেক জীবন কথা সংগ্রহ করে রাখা আছে, ছবির মধ্যে দিয়ে লেখা। এই জায়গাটার নাম রামায়ণ বাল্মীকি ভবন। এখানে শ্রী বড়ে হনুমানজির একটা মন্দির দেখতে পাচ্ছি। আমরা ভেতরে আর ঢুকলাম না, তো আমাদেরকে দেখেই বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এলাম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। যখন আমাদের এই রাম মন্দির তৈরি হয়নি তার আগে যেখানে এই তীর্থক্ষেত্র ছিল, অযোধ্যার মেন রাম জন্মভূমি স্থল ছিল, সেটা হচ্ছে সেই আদি প্রাচীন রামের মন্দির। আবার দেখুন, এখানে এখনো কাজ চলছে। নতুন রাম মন্দিরে নিয়ে গিয়ে এগুলোকে বসানো হবে, তার আগে শেষ কাজগুলো এখানেই চলছে। তো আজকের মতো বা এবারের মতো আমাদের অযোধ্যা ভ্রমণের গল্প এখানেই শেষ। এখন আমরা এসছি অযোধ্যা জাংশন স্টেশনে। এখান থেকে আমরা ধরবো দিল্লির গাড়ি। না না, কলকাতা ফিরছি না, এখনই দিল্লি যাব। দিল্লিতে আমার পিসেমশাইয়ের বাড়ি, ওখানে ওনাদের সাথেও একটা ঘোরার প্ল্যান আছে, সেটা আমি আস্তে আস্তে জানাতে থাকবো। টাটা।